অলরাউন্ড ফ্রিডম, এই ধ্বনির জন্য নেতাজিকে আজও প্রণাম করা। ধনীর জন্য স্বাধীনতা, গরিবের জন্য স্বাধীনতা, সকল ব্যক্তির জন্য স্বাধীনতা, সকল শ্রেণীর জন্য স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা ছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পদের সমবন্টন, জাত বিভেদের বিনাশ, সামাজিক বৈষম্য ও সাম্প্রদায়িক ও ধর্মীয় অসহিষ্ণুতার অবসান সবটুকুর জন্য লড়াই করেছিলেন। কোনো কাল্পনিকতা নয়, প্রতিটি ক্ষেত্রেই ছিল তার বাস্তব ভাবনার প্রতিফলন। তাই তিনি ছিলেন অসাধারণ। স্পটলেস moral character, indomitable will, dauntless courage, and an unbending determination to fight against odds. এটাই বোধহয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে বর্ণনা করার জন্য একটি বিশেষ উক্তি। আমরা দেখেছি এহেন নেতার জীবন, তার জীবন বৃত্তান্ত ও যাত্রাপথের ইতিবৃত্ত বিশ্লেষণ একটু অন্য খাতে বয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। 1920 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্র অধ্যয়নের জন্য যান এবং ওই বছরেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন। 1921 সালের মে মাসে তিনি সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন শুধু দেশের জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ ও দেশবন্ধুর প্রভাব তার রাজনৈতিক জীবনের গতিকে পরিবর্তন করে। 1925 থেকে 27 সাল পর্যন্ত তিনি বার্মার মান্দালয় জেলে বন্দী ছিলেন। 1924 সালে তিনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন। 1927 সালে তিনি বঙ্গীয় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হন। 1930 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। পুনরায় তিনি জেলবন্দী হন। 1932 সালে তিনি মুক্তি পান, কিন্তু 1936 সালের 6 এপ্রিল তাকে পুনরায় গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। 1938 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 41 বছর বয়সে তিনি হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। এই কার্যকালে তিনি জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন। তিনি দেশ ও জাতি গঠনের জন্য যে কতটা নিবেদিত প্রাণ ছিলেন তা এই যাত্রাপথ থেকেই প্রমাণিত হয়। স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না, তেমনি খালি পেটে মানুষও তৈরি হয় না। ভারতের উন্নয়নের জন্য সুস্থ সবল মানুষ প্রয়োজন বলে বিবেকানন্দ মনে করতেন। বিবেকানন্দের এই ভাবনা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনুপ্রেরণা দেয়। সোভিয়েত ইউনিয়নের অর্থব্যবস্থা এবং পাওয়ার অফ দ্য পিপল নেতাজিকে প্রভাবিত করে। ভারতের অর্থনীতির বিকাশের জন্যই তিনি জাতীয় পরিকল্পনা কমিশন গড়ে তোলেন। 1938 সালের 17 ডিসেম্বর গড়ে ওঠা এই পরিকল্পনা কমিশনের মূল উদ্দেশ্য ছিল মৌলিক শিল্পগুলির জন্য একটি নীতি ঠিক করা, কারিগরি শিক্ষা ও গবেষণার জন্য ব্লুপ্রিন্ট রচনা করে ভারতের মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতার কথা নেতাজি সুভাষচন্দ্র বোস ভেবেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই ভাবনার অনবদ্যতা তাকে আজও আমাদের কাছে অমর করেছে। আন্তর্জাতিক বাণিজ্য নীতি সম্বন্ধে তার ভাবনা এবং ম্যান অফ অ্যাকশন বলে পরিচিত এই মহান ব্যক্তিত্বের নানান সামাজিক ও অর্থনৈতিক
ভাবনা, উন্নয়ন সংক্রান্ত ভাবনা আমাদের আজ উদ্বুদ্ধ করে। তিনি জাতীয়তাবাদী ছিলেন যেমন, তেমনি জাতীয়তাবাদের মাধ্যমেই আন্তর্জাতিকতাবাদে উত্তরণের পথও তিনি দেখিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস এমনই এক নির্বিরোধী নেতৃত্ব ছিলেন, বীর সন্তান ছিলেন, যে 1940-এর দশকে ইংরেজরা যখন বিশ্বযুদ্ধের ফলে বিপর্যস্ত, সুভাষচন্দ্র সেই সুযোগে ভেতর ও বাইরে থেকে ব্রিটিশ সরকারকে আঘাত করার কথা ভেবেছিলেন, এবং একমাত্র তিনিই বোধহয় এই জোরদার ভাবনাটুকু ভাবতে পেরেছিলেন। সায় পাননি অন্য নেতৃত্বদের কাছ থেকে। তার ফলে তাকে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। কংগ্রেসের সভাপতি পদে পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস সভাপতি তো হন, কিন্তু এমনই এক আসক্তিহীন, আপোষহীন মনোভাবের মানুষ ছিলেন তিনি, যে তিনি কংগ্রেস এবং সভাপতির পদ দুটোই ত্যাগ করেন। কোনো নেতৃত্বই সেভাবে নেতাজির এই দেশাত্মবাদী ভাবনার শরিক হতে পারেননি। যদি হতে পারতেন, তাহলে হয়তো ভারতের স্বাধীনতার ইতিহাসটা একটু অন্যভাবে লেখা হতো। আমাদের অনেক স্বপ্নই সফল হয়নি। আমাদের স্বপ্নগুলো সফল করার দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের। নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে এই স্বপ্নের সন্ধান দিয়ে গিয়েছিলেন, আমরা জানি না আমরা পারবো কি না, তবুও এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যায়। তারা যেন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মহান ভাবনার যাত্রাপথ, যা অসমাপ্ত থেকে গেছে, তাকে সমাপ্ত করে। সুভাষচন্দ্র বোস একদিকে যেমন রাজনীতি থেকে ধর্মকে পৃথক করতে পেরেছিলেন, অন্যদিকে তেমনি সাম্প্রদায়িক ঐক্য সাধনে এক অভাবনীয় অনুপম কর্মপ্রচেষ্টার সাক্ষ্য রাখতে পেরেছিলেন। তার এই ভাবনার দৃঢ়তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি উদ্বুদ্ধ করুক, এই প্রার্থনা করে আমার আজকে নেতাজি সম্বন্ধে শ্রদ্ধার্ঘ্য শেষ করব। নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় ও কিংবদন্তি নেতা নেতাজি সুভাষ। 2021 সালে ভারত সরকার তাঁকে এবং তার জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন। সুভাষচন্দ্র পরপর 2 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করার বিরুদ্ধে তাঁকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র মনে করতেন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্বর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করে। তাঁর বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুভাষচন্দ্র বসু দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত মাহিনগরের বসু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতা প্রভাবতী বসু ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু।
সুভাষ 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার 14 সন্তানের নবম সন্তান তথা ষষ্ঠ পুত্র তিনি। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল ও সরকারি আইনজীবী। তিনি ব্রিটিশ ভারতের সরকারের প্রতি অনুগত ছিলেন এবং ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। প্রান্ত কলকাতার সপ্রতিষ্ঠিত এই মানুষটি নিজের শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রেখেছিলেন। প্রত্যেক দুর্গাপূজার ছুটিতে তিনি নিজের গ্রামে ফিরে যেতেন। তাদের পৈতৃক নিবাস ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়ায়। 1902 সালে তিনি তার 5 বছরের বড় ভাই তার সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র বসু বিদ্যালয়টিতে পঠন পাঠন করেন। বিদ্যালয়তে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত ব্রিটিশদের অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। জানকীনাথের পছন্দ ছিল, তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন নির্দ্বিধায় ত্রুটিহীন ইংরেজি বলতে পারে। ভারতে ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তার বাড়িতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো, ফলে বিদ্যালয়টি ছিল বাড়ির বিপরীত বৈশিষ্ট্যের। বাড়িতে তার মা হিন্দু দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন, মহাভারত ও রামায়ণ মহাকাব্য থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন। মায়ের কাছ থেকে সুভাষ একটি স্নেহশীল স্বভাব লাভ করেন। তিনি দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করতেন ও প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলাধুলো করা ও উদ্যান চর্চা পছন্দ করতেন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1921 সালের 16 জুলাই 24 বছর বয়সী সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ফিরে ভারতের বম্বেতে পাড়ি দেন এবং অবিলম্বে গান্ধীর সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন। সেই সময় 51 বছরের বয়স্ক গান্ধীজি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যা পূর্ববর্তী বছরের ভারতের সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। অনেক বছর পরে এক লেখায় এক সাক্ষাতের বিবরণে তিনি লেখেন, তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। তার মতে গান্ধীর লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুচিন্তিত ছিল না। গান্ধী অহিংস আন্দোলনের সম্পর্কে ছিলেন আপোষহীন, তবে বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায়ই গ্রহণযোগ্য ছিল। তার পরিণতির প্রশ্নে ভিন্ন মত পোষণ করেন তারা দুজনেই। সুভাষচন্দ্র বসু একনায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু গান্ধী পরিপূর্ণভাবে এর বিপরীত অবস্থান নেন। 1934 খ্রিস্টাব্দে বর্মা অর্থাৎ বর্তমান মায়ানমারের মন্দালয়ের জেলে বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন, যে ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবে মুক্তি পাওয়া যাবে। সুভাষচন্দ্র ইউরোপে যাওয়ার মনস্থ করেন ও ভিয়েনা পৌঁছান।
2 বছর চিকিৎসাধীন থাকার সময় অবসরে তিনি 2টি বই লেখার সিদ্ধান্ত নেন, তাঁর আত্মজীবনী ইন্ডিয়ান পিলগ্রিম আর ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম। এই সময় তার পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রিয়ান মহিলা এমিলি শেঙ্কেল তাকে সাহায্য করেন, যিনি পরবর্তীকালে তার সচিব হন। এই এমিলি শেঙ্কেলের সঙ্গেই পরবর্তীকালে তার প্রণয় ও পরিণয়। তাদের এক কন্যা সন্তান অনিতা বসু পাফ। এমিলি শেঙ্কেল কখনো ভারতে আসেননি, কিন্তু বৃহত্তর বসু পরিবার ও নেতাজির সহযোগীদের সঙ্গে তাঁর চিরকাল যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। আজাদ হিন্দ ফৌজের কর্মীদের মধ্যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে ব্যাপক অবিশ্বাস ও বিহ্বলতা আজও বিরাজ করছে। সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে রহস্যের জট আজও কাটেনি। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন পত্রিকায় লেখা, এমনকি সিনেমাও তৈরি হয়েছে। তবুও সুভাষচন্দ্র বসুর প্রতি ভারতীয়দের যে আনুগত্য এবং ভালোবাসা তা সীমাহীন। আজ 23শে জানুয়ারি 2022 সেই বীর যোদ্ধার প্রতি আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। কবি সুব্রত গুহের নেতাজি মানে এক অপসীম লড়াই। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা অর্জন করা চাই। নেতাজি মানে এক অসীম সাহসিকতা। নেতাজি মানে এক বীরত্বের ইতিকথা। নেতাজি মানে দেশের প্রতি ভালোবাসা। নেতাজি মানে কোটি কোটি ভারতবাসীর দেশের প্রতি আশা ও ভরসা। নেতাজি মানে অন্যায়ের প্রতি গর্জে ওঠা এক কণ্ঠ। নেতাজি মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে করে দেয় লণ্ঠভণ্ড। নেতাজি মানে ইস্পাত কঠিন দৃঢ় মানসিকতা। নেতাজি মানে তুকে জয় করার এক রূপকথা। নেতাজি হলেন ভারত মাতার এক বীর সন্তান। কখনো বলা যাবে না নেতাজির অবদান, নেতাজির অবদান, নেতাজির অবদান। ধন্যবাদ। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছাই, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তবু তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাতিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাতিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে। বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী।
শ্যামল সুন্দর। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতন জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবাসীর মনে কোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরের সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আর যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিকিরে, তখন শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি। Baby
वतन वतन मेरे आबाद रहे तो, है वतन वतन मेरे आबाद रहे तो, है वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तो, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तो, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सुभाष जाने हिंद है, सुभाष शान हिंद है। सुभाष आने हिंद है, सुभाष मान हिंद है। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी तूफान हिंद लाएंगे, वो शान हिंद लाएंगे। फिरंगियों की कौम पर वो कहर बन के छाएंगे। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी
আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সূর্য গ্রহ তারা কোথায় উজান, এমন ধারা কোথায় এমন খেলে তোরে, এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী
soil of India is going to be the last theatre of war in this part of the world. Friends, I do not know how many of us who are going to participate in the coming battles will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be free. We are confident that Anglo-American imperialism will be wiped out of India. We are confident that the menace that now hangs over East Asia will be removed once for all.